আমার মনে হয় যে এই বাণিজ্য মন্ত্রণালয় এবং এই ভোক্তা অধিকারের কাজ করার যত অভিজ্ঞতা অর্জন হয়েছে তার মধ্যে আজকের দিনটি এবং আজকের যে এই অনুষ্ঠানটি আমি মনে করবো যে এটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেস্ট প্রোগ্রাম আমার কাছে মনে হয়েছে। এই হলরুমেই আমরা অনেক প্রোগ্রাম করেছি। এখানে ক্যাবের ট্রেজারার মঞ্জুর সাহেব আছেন, অধ্যাপক মঞ্জুর, ওনাদের নিয়ে এখানে সারা বাংলাদেশের ক্যাম্পের লোকজনকে নিয়ে করেছি। এখানে আমরা গণশুনানি করেছি। কিন্তু আজকে যে উপস্থিতি, এটি আমি আসলে লজ্জিত, সবাইকে অ্যাকোমোডেশন দিতে পারিনি। আমাদের এখানে 450টা সিট আছে এবং আমার ধারণা কেউ কি বলতে পারে টোটাল কতজন আসছে? সামনে, বাইরে এবং ভিতরে মিলে 578 জন। অনেকে মনে করতে পারে যে কিভাবে আমি এটা জানলাম, এটা সেই কাকের গল্পের মতো। তবে আমার ধারণা যে 550 বেশি হবে। এটি আসলে আমাদের জন্য অনেকটা অনুপ্রেরণা। আমি যেহেতু আমাকে 1:30টার মধ্যে এখান থেকে চলে যেতে হবে, আমাদের আগারগাঁওতে আমাদের বাণিজ্য উপদেষ্টা মহোদয়ের সাথে একটি খুব এক্সক্লুসিভ একটা মিটিং আছে। তারপরে এখানে যারা আছে আমাদের ভোক্তা আইনটা নিয়ে কথা বলা হয়েছে। ইতিমধ্যে আমরা বিএসটির আইনটা সম্পর্কে জানতে পেরেছি। আমরা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আইন বিষয়ে আমরা কথা বলেছি। এরপরে আরও দুটি বিষয় খুব সংক্ষেপে কথা বলা হবে আমি চলে যাওয়ার পরে। সেটি কম্পিটিশন কমিশন, অর্থাৎ আমাদের যে প্রতিযোগিতা কমিশন আছে সেখান থেকে প্রতিনিধি আছে, তারা কম্পিটিশন কমিশনের বিষয়গুলো অল্প একটু বলবেন। এবং এর পাশাপাশি আমাদের বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্রেডিং কমিশনের প্রতিনিধি আছেন, তিনিও বলবেন। এবং আমাদের কনজিউমার অ্যাসোসিয়েশনের যে ট্রেজারার আছেন তারা ক্যাবের পক্ষ থেকে বলবেন। আমাদের কুইজ প্রতিযোগিতা আছে, সেই কুইজ প্রতিযোগিতা তো হবেই। এর বাইরে আমরা কিন্তু সবাইকে সার্টিফিকেট দিব। সকালবেলা আমি 800 সার্টিফিকেট সই করেছি। আমরা অলরেডি প্রেসে আবার প্রিন্টের জন্য বলেছি, যারা সার্টিফিকেট পাবে না তাদেরকে আমরা পরে আবার সেগুলো পাঠানোর ব্যবস্থা করব। কারণ আমার কাছে যেটা মনে হয় অন্তত স্টুডেন্ট এখানে অলমোস্ট 500 মতো স্টুডেন্ট এখানে উপস্থিত আছে। সেখানে আমাদের যে জিনিসটা আমাদের এক্সপেকটেশন, সেই এক্সপেকটেশনের বাইরে আসলে আমরা বুঝতে পারি যে এত উপস্থিতি হবে। এই উপস্থিতি কি প্রমাণ করে? এটি একটাই প্রমাণ করে যে তোমাদের মধ্যে যে আগ্রহ, সেই আগ্রহটা এমন যে আমার কাছে 5 তারিখের পরে এই নতুন বাংলাদেশে আমি যেটা দেখছি সেটি এমন যে ছাত্ররা যেখানে হাত দিচ্ছে সেটি বাস্তবায়ন হচ্ছে। এটা যদি হয়ে থাকে তাহলে আমার যেটা ধারণা যে দ্রব্যমূল্য নিয়ে আমাদের যে এত কিছু অবস্থা যাচ্ছে আমাদের কয়েক বছর ধরে, এবং দ্রব্যমূল্য কিন্তু এটির কারণে যে সাধারণ মানুষ তাদের মধ্যে যে ভিতরে যে তার ফিলিংসটা সেটির কিন্তু বিস্ফোরণ, এটি কিন্তু 5 তারিখে এই বিস্ফোরণের কিন্তু একটি অংশ। আমি বলবো যে দ্রব্যমূল্য একটি বড় একটি কারণ। আমি আগে যখন একটি সরকারের অধীনে কাজ করেছি, আমরা কাজগুলো কিন্তু একইভাবে এখনও করছি। ওই সময় অনেক কিছু বলা যায়নি। আমি এমনও বলেছি যে আমরা যেখানে হাত দিচ্ছি সেখানে অনিয়ম পাচ্ছি। এই কথাটা এখন যত সহজে বলতে পারি, ঠিক ওই সময় কিন্তু এত সহজে বলা যায়নি, বাস্তবতা। আমি যখন দেখলাম 5 তারিখের পরে, 5 তারিখ রাতে যখন ডিক্লেয়ার করা হলো যে আমাদের অফিস করতে হবে, আমরা 6 তারিখ 9টার সময় অফিস শুরু করেছি। এবং তার পরবর্তীতে 7 তারিখ থেকে আমি নিজে 4 দিন পরপর মাঠে কাজ করেছি। কাওড়ান বাজারে গিয়েছি, আমাদের শ্যামবাজার যেটা বৃহৎ পাইকারি আড়ত গিয়েছি, আমরা শান্তিনগর বাজারে শুক্রবারে গিয়েছি। এরপরে শনিবারে আমরা মিরপুরে সাহারি যে মার্কেট আছে সেখানে গিয়েছি, এবং সেখানে তোমাদের স্টুডেন্টরাও সেখানে এসেছে। এবং আমরা যখন দেখলাম 8 তারিখ বা 9 তারিখ থেকে যে স্টুডেন্টরা বাজার মনিটরিংয়ের দায়িত্ব নিয়েছে, এটাকে আমি প্রথমেই অ্যাপ্রিসিয়েট করেছি। এই জন্য যে আমাদের যে সীমাবদ্ধতা, যেখানে আমাদের সিসিএসের পলাশ ভাই বললেন যে আমাদের যে সীমাবদ্ধতা, সেখানে আমাদের এই শক্তিটাকে আমি কাজে লাগাতে চেয়েছি। এবং তোমাদের মনে আছে 11 তারিখে আমাদের কয়েকজন সমন্বয়ক সহ তোমরা এসেছিলাম, প্রায় 150 জন। আমাদের যে উপরে যে অডিটোরিয়াম আছে সেখানে আমরা অনেক খোলামেলা কথা বলেছি। সেখানে 32 জন প্রশ্ন করেছে।
এবং সেই 32টা প্রশ্ন প্রত্যেকটাই ভ্যালিড কোশ্চেন। এবং তখন থেকে আমার কাছে যেটা মনে হয়েছে যে বাজার মনিটরিং যেভাবে চলছে সেটি একটু স্ট্রিমলাইন করা দরকার এবং কথা প্রসঙ্গে কিন্তু চলে আসছে। অর্থাৎ তোমরা কিন্তু জানো না যে ভোক্তা আইনটা কি, তোমরা জানো না বিএসটির আইনটা কি, তোমরা জানো না আমাদের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কিভাবে কাজ করে এবং বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্রেড কমিশন, কম্পিটিশন কমিশন কিভাবে কাজ করে। আমি একটু বেসিক বিষয়টা বলি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আমরা যেটা কাজ করি, আমরা একদম এন্ড পর্যায়ে কাজ করি। আমাদের যে পণ্যের ক্ষেত্রে যেটা আছে, পণ্যের সোর্সগুলো কি, সেটি দেশে উৎপাদন হয়। আমাদের কিছু সোর্স আছে যেটি বিদেশ থেকে এনে এখানে রিফাইন হয়, আর কিছু আছে আমাদের ইম্পোর্টেড পণ্য, এবং এক একটার চরিত্র এক এক রকম। এখন দেশে যেটা উৎপাদন হয়, যদি আমরা বলি আমাদের যে শাকসবজি বা আমাদের যেটা নিত্য পণ্য, যেগুলো প্রতিদিন আমাদের গ্রোসারি আইটেম লাগে, পচনশীল পেরিশেবল আইটেম, এখানে এটি তৈরি করে কে? আমাদের কৃষকরা তৈরি করে। এই কৃষকরা তৈরি করার ক্ষেত্রে যে জিনিসটা হলো, এটার ম্যান্ডেটটা কার? সেটি কৃষি মন্ত্রণালয়, এবং কৃষি মন্ত্রণালয়ের প্রায় 17-18টা ডিপার্টমেন্ট আছে। সেটা কৃষি বিপণন আছে, কৃষি এক্সটেনশন আছে, তাদের রিসার্চ ইনস্টিটিউট আছে, গবেষণা আছে। তারা সবাই মিলে কৃষি উৎপাদনটা দেখে। সেখানে সারের বিষয় আছে, কিভাবে উন্নত জাতের চাষ করা হবে। এবং সত্যিকার অর্থে বাংলাদেশে কিন্তু এত বছরে কৃষি উৎপাদন এটি কিন্তু খুবই, বলবো যে আমরা সেটি একটা বড় একটা অর্জন করেছি, যে আমরা 18 কোটি মানুষের অলমোস্ট খাবারটা আমরা দেশে উৎপাদন করতে পারি ম্যাক্সিমাম ক্ষেত্রে। এখন এটির মূল্য কি হবে? সেই মূল্যটা তোমরা যদি বাজার মনিটরিং গিয়ে বলো যে পেঁয়াজের দাম এত টাকা হবে, আমার মরিচের দাম এত টাকা হবে, এটি কিন্তু এইভাবে সহজে বললে কিন্তু হবে না। এখানে অনেক ডাইনামিক্স আছে। সেই ডাইনামিক্সটা কি? যে এখন বন্যার কারণে আমাদের ফেনী এবং কুমিল্লার রাস্তাটা বন্ধ, অর্থাৎ চট্টগ্রামে ঢাকা থেকে বা এই এলাকা থেকে পণ্য যেতে পারে না। পণ্য যেটা যেতে পারে না, একইভাবে তো চট্টগ্রামের যে পণ্য সেটি তো আসতে পারছে না। একটা উদাহরণ দিই, গতকালকে ছুটির দিনে আমি পাঠিয়েছি খাতুনগঞ্জ, যে বড় পাইকারি মার্কেট, আমাদের অফিসাররা গিয়েছে এবং অনেকগুলো নিউজে আসছে। সেটি কি? যে আমাদের পেঁয়াজ চট্টগ্রামে যেটা পাওয়া যায় সেটি হলো ইম্পোর্টেড পেঁয়াজ, অর্থাৎ পাকিস্তান এবং চায়না থেকে আসে। এটি রেফার্ড কন্টেনার, অর্থাৎ রেফার্ড কন্টেনারটা কি? যে সেটি হলো তোমার কোল্ড চেন মেনটেন করে আসে, এবং সেটি শুধুমাত্র চিটাগং পোর্ট থেকে আসে, পাকিস্তান এবং চায়নার পেঁয়াজ। এই পেঁয়াজ তো চিটাগংয়ে আছে, খাতুনগঞ্জে আছে। এই পেঁয়াজটা তো ঢাকা আসতে পারেনি যেহেতু রাস্তা বন্ধ। তাহলে কেন এই বন্যার কারণে এই চট্টগ্রামের এই পাকিস্তান এবং চায়নার পেঁয়াজের দাম 20 টাকা 25 টাকা বাড়িয়ে দিল? এই জায়গাটাই হলো কি? ব্যবসায়ীদের যে অনৈতিক আচরণ। সেটি ডিম যেহেতু এই এলাকা থেকে যায়, বিশেষ করে নরসিংদী, গাজীপুর, ময়মনসিংহ থেকে চট্টগ্রামে যায়, সেখানে রাস্তা বন্ধ, সেখানে ডিমের ক্রাইসিস থাকতে পারে, সেখানে চট্টগ্রামে হয়তো বা দাম বাড়তে পারে। কিন্তু হয় ঢাকায় কেন ডিমের দাম বেড়ে গেল? আমি এখানে বসেছিলাম, আমাকে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়ে যদি উপদেষ্টা মহোদয় আমাকে ফোন করেছিলেন যে ঢাকায় তো ডিমের দাম বাড়ার কোনো কারণ নেই। আমরা আজকে রাতে একটি অভিযান করব, সেখানে আমাদের নামগুলো দেওয়া হবে, জব বার্ডের নাম্বারটা আছে তোমাদের কাছে। যদি গভীর রাতে তোমরা ইন্টারেস্টেড হও, সেই অভিযানে তোমরা থাকবে। দুঃখজনক হলে এমন হয় যে ডিজেলের দাম বেড়ে যাওয়ার সাথে সাথে প্রতিটা ডিমের দাম 3 টাকা বেড়ে যায়। এটি তো একটা অদ্ভুত আচরণ। ডিজেলের দাম বেড়ে যাওয়ার ফলে একটা ডিম পরিবহনে 10 থেকে 12 পয়সা খরচ হয়, সেখানে 3 টাকা কেন? মানে 12 টাকার ডিম 15 টাকা হয়ে যায়। আমরা অভিযান করলে সেটি আবার 12 টাকায় আসে। এই রোজার আগের রোজায় ব্রয়লার মুরগির দাম প্রায় 300 টাকা ছুঁই, 280 টাকা, 290 টাকা। আমরা যখন আমাদের অফিসে এর পিছনে যে সিন্ডিকেটরা আছে তাদেরকে ডেকে এক ডিক্লারেশনে আমরা যদি 100 টাকা দাম কমাতে পারি, এখানে মঞ্জুর ভাই নিশ্চয়ই বলবেন সেখানে কি রকম প্রেশার থাকে। সেই প্রেশারে আমরা 100 টাকা একদিনে তারা ডিক্লেয়ার করে যদি দাম কমাতে পারে, তাহলে কি চলছে বাজারে। এবং আপনারা জানেন যে আমাদের এই পোলট্রি ইন্ডাস্ট্রি সেটি কাদের হাতে নিয়ন্ত্রিত?
এবং গত পরশু দিন আমরা দেখলাম প্রথম আলো সব বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দিয়েছে তারা। আমরা বলছি এখানে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্রেড কমিশন আছে, তারা অ্যানালিসিস করে দেখিয়েছে যে ফিডের দাম 16 থেকে 17 টাকা অতিরিক্ত চার্জ করা হচ্ছে। 16 থেকে 17 টাকা যদি ফিডের দাম অতিরিক্ত চার্জ করা হয়, আমি তো মুরগির দাম কমাতে পারবো না, আমি তো ডিমের দাম কমাতে পারবো না। এবং তারা পত্রিকায় আপনারা যদি দেখেন, তারা বিজ্ঞাপন দিচ্ছে প্রথম পাতায় বড় করে, আমাদের স্পষ্ট করেন, এর আগে বলেছে নাম আমাদের যে ভোক্তা অধিকার, আমরা নাকি এই বাজার অস্থির করছি। অর্থাৎ তারা এই যে 16-17 টাকা অতিরিক্ত ফিডের দাম নিচ্ছে এবং এই যে কস্টিং বেড়ে যাচ্ছে, এবং তারা বিজ্ঞাপন দিয়ে বলছে, যেগুলো আমি প্রত্যেকটা জিনিস আমি চ্যালেঞ্জ করতে পারি, তারা বলছে যে বাচ্চার দাম নাকি 30 টাকা করে। বাচ্চা আপনি যে কোনো খামারিদের সাথে আপনি যোগাযোগ করেন, সেটা 80 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। তাহলে কি করতে হবে? এই যে তোমাদের অদম্য শক্তি, এই অদম্য শক্তি দিয়ে ওই জায়গাগুলোতে আঘাত করতে হবে। সেই জায়গাগুলো কি? যারা এই কতিপয় 4 জন 5 জন বা 10 জন যারা এই বাজার সিন্ডিকেট করে বাজারকে এরকম অস্থির করে দেয়, সেই অস্থিরতা কি? এখন বন্যা হচ্ছে, ঢাকায় ডিমের দাম বেড়ে যাচ্ছে, অদ্ভুত আচরণ। এখন বন্যা হচ্ছে, চট্টগ্রাম পেঁয়াজ যেটি ইম্পোর্টেড পেঁয়াজ, সেটির তো দাম বাড়ার কোনো কারণ নেই, তারা বাড়িয়ে দিচ্ছে। এই কারণে যে জিনিসগুলো তোমাদের বুঝতে হবে, ডাইনামিক্সগুলো কি, সেটা কি? আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে কোনো দাম নির্ধারণ করে দিই না। আমরা কি করি, যে কোনো প্রতিষ্ঠান যদি দাম নির্ধারণ করে দেয়, অলরেডি তোমাদের জানানো হয়েছে, আমরা শুধু বাণিজ্য মন্ত্রণালয় থেকে 2টো পণ্য, তেল এবং চিনি, পিরিয়ডিক্যালি দাম নির্ধারণ করা হয়। এর বাইরে যেগুলো আছে সেটা অনেকটাই উন্মুক্ত। এর মধ্যে যেগুলো প্যাকেটজাত পণ্য আছে, সেগুলো তো যারা রিফাইন করে, যারা এটা উৎপাদন করে, তারা একটা এমআরপি দেয়। বিদেশের থেকে ইম্পোর্ট যেটা আসে, তারা ইম্পোর্টারের দাম নির্ধারণ করে। কিন্তু কথাটা হলো যে কোনো একটা অজুহাত দেখিয়ে যখন এই দামগুলো বেড়ে যায়, সেই জায়গাতেই সেই জায়গাগুলোকে আমাদের ভেঙে দিতে হবে। পরিবহনের চাঁদাবাজি ছিল, আমাদের কারওয়ান বাজারের চাঁদাবাজি ছিল। আমরা কি নিশ্চিতভাবে বলতে পারি যে সেই চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে? সেই চাঁদাবাজি আবার নতুন মোড়কে চলে আসছে। এখানে 3 স্টার গ্রুপ ছিল, এখানে আমাদের সাংবাদিক ভাইরা বসে আছে, আপনারা জানেন, আমরাও জানি, আমরা অনেকগুলো রিপোর্ট দিয়েছি, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এবং আমরা এখনো অনেক রিপোর্ট দিব, কিন্তু তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয়, আমাদের যদি নতুন গ্রুপ 3 স্টার জায়গায় যদি 4 স্টার গ্রুপ আসে, তাহলে আমি তো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারবো না। আমাদের এই তোমরা যারা আছো, তোমাদের ওই জায়গাগুলোতে কাজ করতে হবে, তোমাদের ওই ভয়েসটা রেজ করতে হবে। এখানে শুধু ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, আমাদের বাণিজ্য মন্ত্রণালয় আমরা শুধু কাজ করছি না, বাণিজ্য মন্ত্রণালয় আরও 2টি প্রতিষ্ঠান, অলমোস্ট 3টা প্রতিষ্ঠান কাজ করছে। এখানে আমাদের কম্পিটিশন কমিশন আছে, যারা সিন্ডিকেটের বিরুদ্ধে কাজ করছে। এবং ইতিমধ্যে তোমরা ওখানে সিন্ডিকেটের বিষয়ে 2বার মিটিং করেছো কম্পিটিশন কমিশনে, গত সপ্তাহে একটি মিটিং হয়েছে। এর পাশাপাশি আমাদের বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্রেড কমিশন আছে, তারা অ্যানালাইসিস করে যে দ্রব্যমূল্যটা কত হওয়া উচিত। আমরা আমাদের রিকুইজিশনের অনেকগুলো বিষয় তারা অ্যানালাইসিস করেছে, যেটা বললাম ফিডের দাম অ্যানালাইসিস করে দেখেছে যে 16 থেকে 17 টাকা অতিরিক্ত বেশি দাম নেওয়া হচ্ছে। কিন্তু এই অ্যানালাইসিস যেটা করেছে, এটি বাস্তবায়ন তো শুধু আমরা করতে পারবো না। এটার জন্য যেটা আছে, লাইভ স্টক মিনিস্ট্রি আছে, কৃষি মন্ত্রণালয় আছে, খাদ্য মন্ত্রণালয়, চালের দাম বেড়ে গেছে। এখন খাদ্য মন্ত্রণালয় তাদের লাইসেন্স দিচ্ছে, এখানে বড় বড় যে জায়ান্ট গ্রুপ আছে বা এখন কর্পোরেট গ্রুপগুলো ঢুকে গেছে। এখন খাদ্য মন্ত্রণালয় বা অন্য কোনো সরকার যদি নির্ধারণ করে দেয়, সেটা আমি বাস্তবায়ন করতে পারি, কিন্তু আমি তো অ্যানালাইসিস করে বলতে পারবো না এই চালের দাম কত, উৎপাদন কত। এই জায়গাগুলোতে আমাদের সম্মিলিত কাজ করতে হবে। আমাদের আরও কিছু ডিপার্টমেন্ট আছে, তোমরা জানো যে আমাদের ইম্পোর্টের ক্ষেত্রে আমাদের বাংলাদেশ ব্যাংকের বিষয় আছে, এলসির বিষয় আছে, আমাদের ডিউটি কতটুকু হবে সেটা এনপিআর এর বিষয় আছে, আমাদের রেভিনিউ কালেক্ট করতে হয়, এগুলো অনেক কিছু সমন্বয় করতে হয়। ওষুধের ক্ষেত্রে আমাদের যেটা আছে, আমরা যে কাজগুলো করি, নকল বা ফেক প্রোডাক্ট বা রিয়েজেন্টগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে কিনা সেগুলো নিয়ে কাজ করি। এখানে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আছে, আমরা অনেকগুলো বিষয় আমরা ধরলাম, ডায়াবেটিকের স্ক্রিপ্ট নকল হচ্ছে ধরলাম। এখন সেই জায়গাগুলোতে তো কার্যকরী ব্যবস্থা সব কিছু তো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর করতে পারবে না। সেই জায়গাগুলোতে আমি যেটা মনে করি যে তোমাদের একটা যে অদম্য শক্তি আছে, সেই শক্তি দিয়ে আমাদের সাথে যেভাবে কাজ করছো, আমি তোমাদের আহ্বান করব, তোমরা অন্য ডিপার্টমেন্টগুলোর সাথেও এই ধরনের প্রোগ্রাম করো। এবং আমি
মিডিয়ার মাধ্যমে এখানে আহ্বান জানাচ্ছি, অন্য যে ডিপার্টমেন্টগুলো আছে এই তারুণ্যের অদম্য শক্তি এটিকে পজিটিভ সেন্সে কাজে লাগাতে হবে এবং এটি এমনভাবে কাজে লাগাতে হবে যাতে আবার অন্য নেগেটিভ দিকে না যায়। অর্থাৎ যদি বাজারে গিয়ে তোমরা যদি বলো যে এত টাকার মধ্যে এটা বিক্রি করতে হবে, একটি মাঝখানে দেখলাম সেনাবাহিনীর নাম দিয়ে বলা হয়েছে যে 70 টাকায় পেঁয়াজ, তারপরে কি গরুর মাংস হলো কত 500 টাকা না 600 টাকা, এই ধরনের ছড়িয়ে দিলে কি হয় কি যে বাজার কিন্তু ব্যবস্থাপনা ভেঙে যাবে। অর্থাৎ ব্যবসায়ীরা যদি তাদের অনিয়মগুলো আমরা ধরবো, সেটা কারেকশন করার জন্য ব্যবস্থা নেব, কিন্তু ব্যবসায়ীরা তাদের উপরে যদি আজকে সকালে গেল এক গ্রুপ, দুপুরে গেল আর এক গ্রুপ, বিকালে গেল আর এক গ্রুপ, এরকম গেলে কিন্তু তারা কিন্তু তখন কিন্তু তারা ব্যবসাটা কিন্তু টোটালি মানে কি বলবো যে স্বাভাবিক অবস্থাটা কিন্তু ব্যাহত হয়। এই সমস্ত কিছুই কিন্তু সমন্বয় করে করতে হবে আমাদের দেশের। আমি এখনো বলি টোটালি প্রাইভেট সেক্টর কিন্তু দেশটাকে এইভাবে এগিয়ে নিয়ে গেছে, এটা অস্বীকার করার কোনো কিছু নেই। আমাদের জিডিপি 84% কিন্তু প্রাইভেট সেক্টরের কন্ট্রিবিউশন। এখন আমরা যদি তাদেরকে পুরোপুরি অস্বীকার করি, এখানে অনেক ভালো ব্যবসায়ী আছে, তারা এই যে বন্যার্থদের জন্য তারাও কিন্তু এগিয়ে আসছে, তোমরা যেমন এগিয়ে আসছো সবাই এগিয়ে আসছে। সেই জায়গাগুলোতে ওই 5% বা 10% যারা এই অনিয়মগুলো করছে সেই বিষয়গুলো ডিটেক্ট করে তাদের বিরুদ্ধে আমাদের সেই ভয়েস রেজ করতে হবে। সেই ভয়েস রেজ করার জন্য তোমাদের যে অদম্য শক্তি সেটাকে আমি কাজে লাগাতে চাই। আমি আজকে যে প্রোগ্রামটা করলাম আমার একটু সন্দেহ ছিল এই প্রোগ্রামটা কেমন হবে, এরপরে বৃষ্টি ছিল, তারপর যে দেখলাম তোমাদের আগ্রহ, আমি অলরেডি সিদ্ধান্ত নিয়েছি। সেটি হলো আমরা গুগল ফর্মে আমরা রেজিস্ট্রেশন আহ্বান করেছি এবং সেই রেজিস্ট্রেশনের মাধ্যমে আমরা হয়তো প্রতি সপ্তাহে মেবি হতে পারে, তোমাদের যেহেতু ইউনিভার্সিটিও খুলে গেছে আমাদের ছুটির দিনে মেবি স্যাটারডেতে হতে পারে, আমরা এই ধরনের প্রোগ্রামগুলো 300-400 জনকে নিয়ে আমরা কন্টিনিউ করব এবং সেখানে এই ধরনের জিনিসগুলো তোমাদের সাথে আমরা শেয়ার করব। আরেকটি বিষয় তোমাদেরকে যেটি আছে এগুলো তো আছে, তোমাদেরকে এই লিটারেসির ব্যাপারে আমরা আছি তোমাদের সাথে। এর পাশাপাশি যেটা ইন্টার্নশিপের কথা বলা হয়েছে, ইতিমধ্যেই আমরা প্রায় 6 মাস আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে বিশ্ববিদ্যালয় বিজনেস ফ্যাকাল্টি মার্কেটিং ডিপার্টমেন্টের সাথে একটা এমইউ করেছি। আসলে 1 জুলাই থেকে আমাদের ভোক্তা আইনটা ওখানে মাস্টার্সের একটি কোর্স হিসেবে পড়ানোর কথা ছিল, যেহেতু ইউনিভার্সিটি এখনো ফুল প্লেজের চালু হয়নি, তখন এটি পড়ানো হবে এবং সেখান থেকে আমরা আপাতত 100 জন স্টুডেন্টকে আমরা ইন্টার্নশিপ দিচ্ছি। সেটি হলো প্রতি 3 মাসে 25 জন করে স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে আমাদের সাথে ইন্টার্ন করবে।